আসসালামু আলাইকুম। ম্যাথ টু ডু এবং ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা পর্ব 3 শুরু করব পরিসংখ্যানের উপর, যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর 17 নম্বর অধ্যায়। ইতিপূর্বে আমরা কিন্তু 11টি অঙ্ক করেছি দুটি পর্বের মাধ্যমে। আজকে তৃতীয় নম্বর পর্বে 12 নম্বর অঙ্কটি দেখব। আমরা চেষ্টা করব আরেকটি পর্ব যেখানে 13, 14, 15 অথবা আরও দুটি যদি পর্ব লাগে, লেকচার যদি বড় না হয় তাহলে চেষ্টা করব একটা নতুন লেকচারের মাধ্যমে শেষ করে দিতে, অথবা যদি প্রয়োজন হয় দুটো লেকচার করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে 12 নম্বর অঙ্কটা করি। আজকে হচ্ছে তৃতীয় পর্ব। ওকে, 12 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে 50 জন শিক্ষার্থীর গণিতের বিভিন্ন ধরনের মার্কস দেওয়া আছে। এই মার্কস থেকে আমাদের বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলো সলভ করতে হবে। তো প্রথমে এখানে দেওয়া আছে প্রদত্ত তথ্যটি ধরন কিরূপ। আমি মার্কসগুলো রিডিং পড়লাম না, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া আছে। তো এই যে তথ্যটা দেওয়া আছে, এই তথ্য থেকে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ। খেয়াল করো, এখানে কিন্তু এমনভাবে দেওয়া নাই যে রোল 1 পাইছে 76, 2 পাইছে 65 বা অমুক টমুক কিছু একটা দেওয়া আছে। এটা কিন্তু মানে অগোছালোভাবে দেওয়া আছে। তার মানে কি, প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ? প্রদত্তির তথ্যটির ধরন হচ্ছে একটি অবিন্যস্ত উপাত্ত। মানে কি, গুছানো না। পরিসংখ্যানের মূল কাজটা কি? পরিসংখ্যানের কাজটা হচ্ছে যে বিভিন্ন যে অগোছালো উপাত্ত থাকে বা বিভিন্ন ডেটা থাকে, সেই ডেটাগুলোকে করতে হয় কি, হয় এটা ছকের মাধ্যমে হোক, লেখচিত্রের মাধ্যমে হোক বা সারণীর মাধ্যমে হোক, একটা বিন্যস্ত করা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত তথ্যটির ধরন হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, মানে এটা বিন্যস্ত করা নাই বলে এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আচ্ছা, কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে? কি নির্দেশ করে? নর্মালি আমরা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান যদি বলি, সেখানে আসলে কাজটা কি, সেটার কাজটা কি? এখানে বিভিন্ন ধরনের জিনিস থাকে, দেখা গেছে বিভিন্ন শ্রেণী থাকে, শ্রেণী ব্যবধান থাকে, মধ্যবিন্দু থাকে বা বিভিন্ন ধরনের জিনিস থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গিয়ে গণসংখ্যা নির্ণয় করা। তো গণসংখ্যা নির্ণয়ের আসলে কি নির্দেশ করে? সেটা হচ্ছে গিয়ে এখানে যে উপাত্ত যে মানগুলো আছে, সেই মানগুলোর নির্দেশনা দেয়। তাহলে আমরা কি লিখতে পারি? একটি শ্রেণীর গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীতে উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত তার সংখ্যা নির্দেশ করে। এর মানে কি, এখান থেকে এই যে 76, 65, এটাকে যদি আমরা একটা শ্রেণীতে ভাগ করি, তাহলে গণসংখ্যা কি করবে? দেখা যাবে যে এই 60 থেকে 65 পর্যন্ত এতজন পেয়েছে, 90 থেকে 95 পর্যন্ত এতজন পেয়েছে। এটার একটা সুনির্দিষ্ট সংখ্যা নির্দেশনা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে গণসংখ্যা। ওকে, তাহলে ক নাম্বারটাতে আসলে যে আমাদের লেখার কিছুই নাই। ক নাম্বারটা হচ্ছে একটা ছোটোখাটো প্রশ্ন। একটা হলো গিয়ে তথ্যটির ধরন কিরূপ? তথ্যটির ধরন হচ্ছে গিয়ে অবিন্যস্ত উপাত্ত। ওকে, আর কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে? সেটা হচ্ছে গিয়ে যতগুলো মান অন্তর্ভুক্ত তার সংখ্যা নির্দেশ করে। ব্যাপারটা আমাদের ক্লিয়ার। ওকে, এখন বলছে কি, উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। ওকে, তাহলে এখন আমাদের করতে হবে কি, গণসংখ্যা তৈরি করতে হবে। তাহলে চলো খ নাম্বারে আমরা গণসংখ্যা নিবেশনটা তৈরি করি। আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে 50 জনের নাম্বার দেওয়া আছে, এখন গণসংখ্যা তৈরি করতে গেলে নর্মালি কি লাগে? একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন, আর একটা হচ্ছে গণসংখ্যা। এখানে লাগে হচ্ছে কি এই জিনিসগুলো, শ্রেণীব্যাপ্তি লাগে, ট্যালি এবং গণসংখ্যা লাগে। আচ্ছা, এই পার্টটুকু করার আগে এই যে শ্রেণীব্যাপ্তিটা কিভাবে 41 থেকে 40 বা 41 থেকে 50 আসছে, এটা আমরা একটু আগে আলোচনা করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, এই যে নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বরগুলো থেকে আমরা প্রথমে কি বের করতে পারি? এখানে সর্বনিম্ন নম্বর হচ্ছে, খেয়াল করো এখানে সর্বনিম্ন নম্বর কি? প্রথম তিনটার মধ্যে সর্বনিম্ন নম্বর হচ্ছে 65, 65 থেকে কম আছে 64, 64 থেকে 56, 56 থেকে কম আছে কি 45, 45 থেকে কম আছে কি এখানে 32 আছে। আচ্ছা, 32 থেকে কম কি আছে? দেখি 32 থেকে
32 থেকে কিছু নেই, তার মানে এখানে সর্বনিম্ন নাম্বার হচ্ছে 32। আচ্ছা, এখন এখান থেকে প্রাপ্ত সর্বোচ্চ নাম্বার কত এবং সর্বোচ্চ নম্বরটা কত খেয়াল করো। এখানে আছে প্রথমটা আছে 76, 76 থেকে বড় আছে 98, 98 থেকে কি বড় আছে একটু দেখি। 98 থেকে বড়, 98 থেকে বড়, 98 থেকে 98 হচ্ছে কি সর্বোচ্চ নম্বর। ওকে, এখন উপাত্তের পরিসর আমাদের নির্ণয় করতে হবে, কারণ উপাত্তের পরিসরটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা শ্রেণীর ব্যবধান বা শ্রেণীপ্রাপ্ত শ্রেণীর যে ব্যক্তিটা আছে এটা বের করতে পারবো। তাহলে উপাত্তের পরিসরটার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ যেটা থাকে তার থেকে সর্বনিম্নটা বিয়োগ করতে হবে এবং তার সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, 98 থেকে যদি আমরা 32 বিয়োগ করি আসতেছে কত, এখানে 6 আর যোগ 1, তার মানে কি 67। এখন শ্রেণী ব্যক্তি কত হবে খেয়াল করো। আমাদের মন মতন শ্রেণী ব্যক্তিটা ধরতে পারবো। ধরলাম শ্রেণী ব্যক্তি আমরা ধরলাম হচ্ছে কত, ধরলাম 10। সুতরাং কত দাঁড়াচ্ছে, তাহলে আমরা যদি শ্রেণীটা তৈরি করি তাহলে কি দাঁড়াবে, শ্রেণীটা হবে হচ্ছে গিয়ে 67, এখানে ইংরেজি বাংলা হয়ে গেছে, আমরা এখানে লিখবো হচ্ছে 10। খেয়াল করো, এখন শ্রেণীর ব্যাপ্তিটা হচ্ছে গিয়ে কত, শ্রেণীর সংখ্যাটা আমাদের বের করতে হবে। শ্রেণী ব্যক্তি আমরা কত ধরলাম, 10 ধরলাম। আমরা 15 ধরতে পারি, 5 ধরতে পারি, 8 ধরতে পারি আমাদের সুবিধার্থে। আর শ্রেণীর তাহলে সংখ্যা হবে কত, শ্রেণী সংখ্যা হবে 67 বিয়োগ ভাগ যদি 10 দিই তাহলে আসতেছে 6.7। আমরা এটাকে করব কি 7টা সমান শ্রেণী তৈরি করব, কারণ 6.7 রো তো তৈরি করা যাচ্ছে না, আমাদের করতে হবে কি 7টা করতে হবে। আমরা যদি এখানে 5টা ধরতাম তাহলে কিন্তু আরও বেড়ে যেত। 67কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে দেখা গেছে যে কত হচ্ছে, প্রায় 13টা, 5 13 65, 13 14টার মতন হয়ে যাবে। আর সেখানে 10টা দেওয়ার কারণে 7টা হয়েছে। আচ্ছা, এখন আমরা শ্রেণীটা দেখো। শ্রেণী ব্যক্তিতে দেওয়া আছে হচ্ছে কি, আমরা যদি 10 ডিফারেন্স করে ধরি, এটা হচ্ছে গিয়ে মূলত শ্রেণী ব্যবধান। এটা হচ্ছে শ্রেণী ব্যবধান। আমরা এখানে শ্রেণী ব্যবধানটা লিখি, এটা লিখতে পারি মনে করি শ্রেণী ব্যবধান। আর একটু যে সুন্দর করে লিখি আমরা। আসলে একটা জিনিস বলে রাখি, আমার এই লেকচারগুলো কিন্তু মানে হুবহু একটা অঙ্ক করে দিলাম তা না। একটা হোয়াইট বোর্ডে যখন কোনো টিচার করতে যায় বা কোনো বন্ধু বা বড় ভাই বা কোনো পরিচিতজন যখন কোনো অঙ্ক পেন অ্যান্ড পেপারসে ওয়ার্ক করে তখন কি কাটাছিড়া করে, বিভিন্ন ধরনের কাজ করে বোঝার সুবিধার্থে। তো আমার কাজ হচ্ছে কি তোমাদের বোঝার ব্যাপারে একটু সহায়তা করা। যাই হোক, মনে করি শ্রেণী ব্যবধান 10 ধরে। আচ্ছা, তাহলে শ্রেণী ব্যবধানের সংখ্যা হবে কত, 67 ভাগ 10, তার মানে 6.7, প্রায় 7। আচ্ছা, এখন খেয়াল করো, যদি তাই হয় আমরা সর্বনিম্ন কত পাইছি, সর্বনিম্ন পাইছিলাম 32। তা আমাদের সুবিধার থেকে আমরা কি করব, 31 থেকে ধরবো, 31 থেকে 40 পর্যন্ত। তো 31 থেকে 40 পর্যন্ত ধরলে এটার ব্যবধান কত আসতেছে, 10। আবার 41 থেকে 10 যদি করি তাহলে আসতেছে 50, 51 থেকে 60। ঠিক সেরকম খেয়াল করো, সর্বোচ্চ হলো 98। তো 91 থেকে 100-র ভিতরে কি আছে, 98 সংখ্যাটা আছে। এখন আমরা কিন্তু সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীতে ট্যালির বিষয়টা কিন্তু জানি। আসলে ট্যালিটা হচ্ছে গিয়ে এখানে যে বিভিন্ন মানগুলো দেওয়া আছে, যেই মানটা আমরা পাবো সেই মানটাকে কি করব, একটি চিহ্ন ব্যবহার করব এবং সেই চিহ্নর মাধ্যমে পরবর্তীতে আমরা গণসংখ্যাটা নির্ণয় করব। তো খেয়াল করো, তো প্রথমে কি আছে 76। তো 76টা কোন শ্রেণী ব্যক্তির মধ্যে পড়তেছে, 71 থেকে 80-র মধ্যে কি পড়তেছে, 76 পড়তেছে। তাহলে একটা দাগ দিলাম। তারপরে 65 পড়তেছে 61 থেকে 60-এর ভিতরে। তারপরে হচ্ছে 98 পড়তেছে শেষেরটাতে।
এরপরে কি আছে ৭৯। আমরা একটু কষ্ট করে হলেও এটা করব, তাহলে সুবিধা হবে কি পরবর্তীতে আমাদের খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। তাহলে এখানে আসতেছে কত, খেয়াল করো, এই ৭৯টা আসতেছে কি কততে, ৭৯ আসতেছে হইলো গিয়ে এই যে এখানে। তারপরে হচ্ছে কত, তারপরে হচ্ছে ৬৪। ৬৪ আমরা ধরবো হচ্ছে এই যে ৬১ থেকে ৭০-এর ভিতরে আছে ৬৪। তারপরে ৬৮। ৬৮ হচ্ছে কিসে, ৬৮ হচ্ছে এই যে এখানেই আসছে ৬৮। তারপরে হচ্ছে ৭৩। ৭৩ হচ্ছে এই যে এখানটাতে। তারপরে হচ্ছে ৮৩। ৮৩ হচ্ছে এখানে। তারপর হচ্ছে ৫৭। ৫৭ কোথায় হবে, ৫৭ হবে হচ্ছে এখানে। তারপর হচ্ছে ৫৫। ৫৫ হচ্ছে এইখানে। একটু বোরিং টাইপের জিনিস, কারণ আসলে একটা একটা করে করাটা আমার অবশ্য উচিত ছিল তাহলে আগে থেকেই করে রাখা, তাহলে তোমাদের জন্য হয়তো সময়টা একটু কালেক্ষেপণ কম হতো। যাই হোক, তারপরে ক্লিয়ার করা। ৭৭ হচ্ছে, ৭৭ হচ্ছে এইখানে। ৮৭ আমরা কোথায় লিখতে পারি, ৮৭ হচ্ছে এইখানে। ৪৬। ৪৬ হচ্ছে ৪১ থেকে ৫০-এর মধ্যে। ৩২ হচ্ছে সর্বনিম্ন, যেটা হচ্ছে ৩১ থেকে ৪০-এর ভিতরে। ৭৫। ৭৫ হচ্ছে ৭১ থেকে ৮০-এর ভিতরে। খেয়াল করো ৭১ থেকে ৮০-এর ভিতরে কিন্তু অলরেডি ৪টা হয়ে গেছে। নিয়ম অনুযায়ী কি 4টার পরে এরকম কোনাকুনি একটা দাগ দিয়ে দেবো। তারপর হচ্ছে ৮৯। ৮৯ হচ্ছে ৮১ থেকে ৯০-এর ভিতরে। ৪৮। ৪৮ হচ্ছে ৪১ থেকে ৫০-এর ভিতরে। তারপরে কি ৯৭। ৯৭ আমরা দিয়ে দিলাম হচ্ছে ৯১ থেকে ১০০-এর ভিতরে। ৮৮। ৮৮ হচ্ছে গিয়ে এই যে ৮১ থেকে ৯০-এর ভিতরে। তারপরে ৬৫। ৬৫ হচ্ছে এইখানে। ৭৩। ৭৩ হচ্ছে এইখানে। ৯৩। ৯৩ হচ্ছে গিয়ে এইখানে। তারপর হচ্ছে ৯৮। ৫৮ কোথায় হবে, এইখানে। খেয়াল করো এখানে যদি একটাও যদি ভুল হয় তাহলে তোমার অঙ্ক কিন্তু শেষ। অঙ্ক শেষ। পরীক্ষার হলে কোথায় ভুল হয়েছে সেটা বের করতে করতে পরীক্ষার সময়ও শেষ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, সচেতনভাবে করতে হবে। সচেতনভাবে যদি না করো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি, এবং এইটা কিন্তু এক ধাক্কায় শেষ করতে হবে। এই সব পরিসংখ্যানের অঙ্কগুলো ইউজুয়ালি একটু বড় হয়ে থাকে। যেহেতু বড় হয়ে থাকে তাহলে তোমাদের কাজ হবে একটু সচেতনভাবে করা। ৫৬ হচ্ছে এইখানে। ৪৫। খেয়াল করো ৪১ থেকে ৫০ হচ্ছে ৪৫ হয়ে গেল। তারপর হচ্ছে ৭৩। ৭৩ হচ্ছে এইখানে। ৯৩। এই দেখো এখানে 4টা হয়ে গেছে, একটা ক্রস দিয়ে দিলাম। ৬২ হচ্ছে এইখানে। ৬৭ এইখানে। ৬৯ এইখানে। ৬৫ আবারও ক্রস। ৫৩ এই যে ক্রস। ৭৮ এইখানে। ৬৪ এইখানে। ৮৫ এখানে। ৫৩ এখানে। ৭৩ এখানে। ৩৪ এখানে। ৭৫ এখানে। ৮২। তোমরা এক্ষেত্রে একটু মানে টেনে টেনে করতে পারো, যেহেতু একটা একটা করে করা হচ্ছে। তারপরে হচ্ছে ৬২। ৬২ হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা হিসাব করি, এখানে আসতেছে 3টা, তাহলে এখানে আমরা লিখতে পারি 3। ৪১ থেকে ৫০ এখানে আসতেছে 5। তারপরে ৫১ থেকে ৬০ এখানে আসতেছে কত, এখানে আসতেছে 5 আর 2 7। ৬১ থেকে ৭০ এখানে আসতেছে 13। ৮১ থেকে ৮০ যেখানে আসতেছে কত, 5 5 10। ৮১ থেকে ৯০ আসতেছে হচ্ছে 7। ৯১ থেকে ১০০ হচ্ছে 5। এখানে যদি আমরা আরেকটা রো নেই তাহলে কি দাঁড়াচ্ছে, খেয়াল করো। মোট
মোট কত হবে? 7 5 12, 12 আর 10 হচ্ছে 22, 22 আর 13 হচ্ছে 35, 35 আর 7 হচ্ছে 42, 42 আর 5 47, 47 আর 3 50। খেয়াল করো এখানে 50 জনের যে শিক্ষার্থী ছিল, 50 জন শিক্ষার্থী ছিল, তার গণিতের প্রাপ্ত নম্বরগুলোর যে ছিল সেইগুলোর অনুযায়ী গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো। খেয়াল করো যেখানে এই যে মার্কস পেয়েছে 50 জন স্টুডেন্ট, তার মধ্যে 41 থেকে 40 পেয়েছে 3 জন স্টুডেন্ট, 41 থেকে 50 পেয়েছে 5 জন স্টুডেন্ট, 51 থেকে 60 পেয়েছে 7 জন, 61 থেকে 70 পেয়েছে 13 জন। এভাবে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। আমরা খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেলছি। এক্সকিউজ মি। এখন চলো আমরা পরের অংশটুকু করি। খেয়াল করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। এখানে সংক্ষিপ্ত পদ্ধতি কেন লিখছে? এখানে সংক্ষিপ্ত পদ্ধতি, এখানে তো লিখতে পারতো যে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। এই যে প্রাপ্ত যে নম্বরগুলো আছে, যে বিশাল একটা নম্বরের সিরিয়াল আছে, এটার গড় নির্ণয় করো। তো স্বাভাবিকভাবে যদি আমরা গড় নির্ণয় করতে যাই তাহলে কি করতে হবে? সবগুলোর যোগ করতে হবে, তারপর 50 দ্বারা ডিভাইড করতে হবে। তো এটা বিশাল একটা সময় সাপেক্ষ ব্যাপার। তার থেকে বলে যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতি বা ছকের মতো করে করি তাহলে খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে করার একটা সূত্র আছে। এই যে অঙ্কটা যে আমরা মানে গড় নির্ণয়টা যে করব, এটার একটা সূত্র আছে। সেটা হচ্ছে, আমরা যে সূত্রটা লিখি যে গড়, এটাকে যদি এক্স বার ধরি, সমান হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড এন ইন্টু এইচ। এখন আমাদের বোঝার দরকার নাই যে এই সূত্রটা কিভাবে আসলো বা কি করতে হবে। আমরা অঙ্ক করতে করতে এই বিষয়গুলো আলোচনা করব। আমরা যদি গড় নির্ণয় করতে যাই তাহলে আমাদের একটা ছক তৈরি করতে হবে, এবং ছকটা হবে এই বেসমেন্টের উপরে। তাহলে খেয়াল করো, আমরা যদি ছকটা এইভাবে করি, প্রথমে হচ্ছে যে আমাদের যে জিনিসটা দেওয়া আছে, খেয়াল করো এই যে আমরা নাম্বারগুলো ছিল, এই নাম্বারগুলো থেকে কি করছি, আমরা একটা জিনিস পাইছি। সেই নাম্বারটা যে পাইছি, একটা যে মানে একটা সারণী যে পাইছি, আমরা যদি এখানে একটু লিখি যে গণসংখ্যা সারণী, এই জিনিসটা যে আছে এইটা আমরা আবার নিব। আবার নেওয়ার পর আমরা জাস্ট একটা জিনিস নোট রাখি, যেখানে আমাদের ছিল কি গণসংখ্যা 3 5 7 13 10 7 এবং 5, এইটা আমাদের ছিল গণসংখ্যা। এই জিনিসটা আমাদের কিন্তু এখন কাজে লাগবে। খেয়াল করো, এই সূত্রটা আমরা যদি ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। আমরা এই মানটা যদি আবার একটু লিখি, খেয়াল করো আমরা যদি মানটা আবার লিখি, যেখানে 31 থেকে 40 পর্যন্ত আমরা পেয়েছিলাম 3, তারপরে পেয়েছি 5, তারপর পেয়েছি 7, তারপর হচ্ছে 13, তারপরে হচ্ছে কি, তারপরে পাইছি হচ্ছে আমরা 10, এরপরে আবার পাইছি কত, আমরা 7, এবং 91 থেকে 100 পেয়েছিলাম 5। মোট ছিল কি 50। এখন আমাদেরকে বের করতে হবে কয়েকটা জিনিস। সেটা হচ্ছে যে শ্রেণী মধ্যবিন্দু। আমি একটু আগেই বের করে রাখছি। শ্রেণী মধ্যবিন্দুটা কি? শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে এই যে 31 থেকে 40 পর্যন্ত আছে তার মধ্যবিন্দু। তো 31 থেকে 40 যদি আমরা যোগ করি আসতেছে 71 ডিভাইডেড 2, মানে হচ্ছে কি 35.5। যেহেতু 10 ডিফারেন্স করে আসছে, তার মানে 35.5 45.5 এরকম করতে করতে 95.5। এখন খেয়াল করো, এখানে একটা মান আছে, সেটা হচ্ছে গিয়ে যে ইউআই। এই ইউআইটা কি? ইউআইটা হচ্ছে গিয়ে গণসংখ্যার ধাপ বিচ্যুতি। এই যে ধাপ বিচ্যুতি, এই ধাপ বিচ্যুতিটা কিন্তু আমাদের লাগবে। ধাপ বিচ্যুতি বের করতে গেলে কি করতে হবে? একটা হচ্ছে এই যে এক্সআই যেটা আছে, এক্সআইটা কি? এক্সআই হচ্ছে গিয়ে শ্রেণীর মধ্যবিন্দু। তার থেকে কি করতে হবে? এ বাদ দিতে হবে। এ কি? এখন আমরা একটু আলোচনা করি যে কোনটাকে কি বলা হয় আসলে। 1 নম্বর হচ্ছে, এখানে খেয়াল করো, এখানে প্রথমে ধরলাম এ হচ্ছে আনুমানিক গড়।
আনুমানিক গড়। কিসের আনুমানিক গড়? খেয়াল করো, এই যে পুরো বিষয়টা যে আছে 35.5 থেকে শুরু করে 95.5, এই যে শ্রেণী ব্যক্তির মধ্যবিন্দুটা যে আমরা পেলাম, এখানে যে পার্টটুকু আছে, আচ্ছা আনুমানিক গড়। এখন খেয়াল করো, এখানে আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মোটামুটি এটার আনুমানিক গড় কয়টা আসছে? উপর থেকে যদি 3টা ধরি, নিচ থেকে যদি 3টা ধরি, তাহলে এই একটা থাকতেছে। এটাকে আমরা আনুমানিক গড় ইকুয়ালস টু 65.5 ধরে নিলাম। এটা হচ্ছে 65.5। এটা জাস্ট তোমার উপরে ধরে নেওয়ার ব্যাপার। তুমি এখানে 55.5ও ধরতে পারো অথবা 75.5ও ধরতে পারো। এখানে একটু মানে স্বাধীনতা আছে, তুমি তোমার মতন করে ধরে নিতে পারো। 2 নম্বর হচ্ছে গিয়ে এফ, তো আমরা গণসংখ্যা জানি, আর ইউআই হচ্ছে গিয়ে মধ্যবিন্দু থেকে আমাদেরকে এটা বাদ দিতে হবে, ডিভাইডেড করতে হবে এইচ। এইচ কি? এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যাপ্তি, যেটা কত? 10। এখন খেয়াল করো, এখন আমাদের যে মানটা আছে এখান থেকে যদি আমরা মানটা বসাই, এটার একটা সহজ নিয়ম হচ্ছে গিয়ে, একটা জিনিস একবার একটু দেখাই, সেটা হলো গিয়ে এই যে ইউআই ইকুয়ালস টু হচ্ছে এক্স আই ডিভাইডেড এ, তারপর হচ্ছে এইচ। খেয়াল করো, এক্স আই তো হচ্ছে গিয়ে এখানে আমরা মানে যদি মাঝখানটাতে ধরি, খেয়াল করো এখানে মাঝখানটা আমরা ধরলাম কত? এ ইকুয়ালস টু 65.5, যেটার মান হচ্ছে 0। প্রশ্ন হচ্ছে কীভাবে 0? এক্স আই যদি 65.5 হয় আর এ কত ধরছি আমরা? এ হচ্ছে 65.5, মানে 65.5 ডিভাইডেড কত? 0। তাহলে 65 থেকে 65.5 থেকে 65.5 যদি বিয়োগ করি 0 ডিভাইডেড হচ্ছে 10, যে কোনো সংখ্যাকে 10 দ্বারা ভাগ করলে 0ই হচ্ছে। এখন খেয়াল করো, এখানে এটা হচ্ছে 1 2 3, আমাদের কিন্তু কোনো মানে ক্যালকুলেশন করার দরকার নাই, 1 2 3 আসবে। এখন প্রশ্ন হচ্ছে কি, একটা দেখাই যে কেন এখানে 1 2 3 এইগুলো আসছে। খেয়াল করো, এখানে যদি আমরা একটু জিনিস চিন্তা করি, এক্স আইটা কত? এক্স আই হচ্ছে গিয়ে 55.5, তাই তো? এক্স আই হচ্ছে গিয়ে 55.5। এই যে 1 2 3 আছে, জাস্ট এখানে 1 2 3 দিলাম, আবার এখানে 1 2 3 দিলাম। এখন এই শূন্যর যে উপরের দিকে যেটা আছে সেটাকে একটা করে মাইনাস চিহ্ন দিয়ে দেব, একটা করে মাইনাস চিহ্ন দিয়ে দেব, আর নিচেরটাকে কি করব? যেমন আছে তেমন থাকবো, মানে প্লাস চিহ্ন। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে মধ্যবিন্দুর যে আমরা আনুমানিক গড় ধরলাম, সেটাকে আমরা করলাম কি ইউআই বা ধাপ বিচ্যুতিতে দ্বারা কি ধরলাম? 0। এইটুক না হয় বুঝলাম যে 0 কেমনে 0 আসছে, কারণ এটা বিয়োগ টিয়োগ করে আসলে হলো 0। প্রশ্ন হচ্ছে উপরেরগুলো -1 -2 -3 কেন আসলো? এখন একটা জিনিস আমরা একটু দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই যে এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ, এইটাকে যদি আমরা এইটার হিসাব করি, এই যে এইটার যদি হিসাব করি, তাহলে কত আসতেছে? 55.5 বিয়োগ হচ্ছে 65.5। 65.5 কিন্তু কমন, যেটা হচ্ছে এর ধরা হয়েছে 65.5, আর এখানে এক্স আই যেটা আছে, এক্স আইয়ের ক্ষেত্রে হলো গিয়ে মধ্যবিন্দু, আমরা কত ধরছি? 55.5। তাহলে কেন -10 -1 আসলো একটু দেখি। ডিভাইড 10, এখানে খেয়াল করো 65 থেকে 65.5 থেকে 55.5 যদি বিয়োগ করি, তাহলে এখানে আসতেছে -10। এখানে যদি এটা বিয়োগ কাটাকাটি করি, তাহলে কি আসতেছে? -1। খেয়াল করো, এটা জাস্ট দেখানোর জন্য কিন্তু দেখাচ্ছি। এটা যদি 45.5 হতো, বিয়োগ হচ্ছে 65.5, ডিভাইড হচ্ছে 10, খেয়াল করো এখানে কত আসতেছে? -20, তাই তো? -20 আসতেছে, ডিভাইড হচ্ছে 10, মানে কি? -2। ঠিক সেই রকমভাবে যদি আমরা একটু পজিটিভটা দেখি, কি দাঁড়াচ্ছে? এখানে আছে কত? 75.5, বিয়োগ আমরা কত নিচ্ছি? 65.5, ডিভাইড কত? 10। 75.5 থেকে 65.5 যদি আমরা বিয়োগ করি, আসতেছে 10, ডিভাইড 10 ইকুয়ালস হচ্ছে 1। খেয়াল করো এখানে আমরা 1 নিয়েছি। এভাবেই কিন্তু অঙ্কটা করা হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব? গণসংখ্যা ধাপ বিচ্যুতির একটা মাল্টিপ্লিকেশন করব। সেটা কি? গণসংখ্যা হচ্ছে গিয়ে এফ আই, আর
ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই। এটাকে যদি মাল্টিপ্লাই করি তো এখানে আসতেছে -9, এখানে আসতেছে -10, এখানে আসতেছে -7, এখানে আসতেছে 0, এখানে 10, এখানে 14, তারপরে কি এখানে 15। তাই তো এখন এটাকে যদি আমরা সামেশন করি, আমরা যদি যোগ করি তাহলে কত আসতেছে? এখানে আসতেছে হচ্ছে, আমরা যদি যোগ ফলটা বসাই, FI সমান কত আসতেছে খেয়াল করো, 13। কিভাবে 13 আসতেছে? এখানে 19 আর 7 কত? 19 আর 7 হচ্ছে মাইনাস এখানে 26, প্লাস কত আসতেছে এখানে খেয়াল করো 10 আর 14 হলো 24 আর কত 15, 24 আর 15 হচ্ছে 39, 39-এর থেকে -26 হচ্ছে 13। তাহলে সামেশন অফ FI/UI হচ্ছে 13। এই যে ক্যালকুলেশনটা করছে এটা আমাদের আপাতত প্রয়োজন নেই, বোর্ডটাকে যদি আমরা মুছে দেই। এখন খেয়াল করো আমরা কিন্তু মোটামুটি সব মান পেয়ে গেছি। আমাদের যে সংক্ষিপ্ত আকৃতিতে গড় নির্ণয় করতে হবে এটার মানটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এই অঙ্কগুলো করতে সত্যি কথা বলতে ট্যালির ব্যাপারটা বের করতে যথেষ্ট সময় লাগে। আর হচ্ছে গিয়ে এই যে গণসংখ্যা ধাপ বিচ্যুতি অনেকে করতে যায় কি যোগ বিয়োগ করতে যায়, আসলে 0 থেকে -1 2 3 কীভাবে আসলো অথবা 1 2 3 কীভাবে আসলো এগুলো করতে যায়। এখন খেয়াল করো যদি গড়টা আমরা বের করি, গড়ের কি কি মান দেওয়া ছিল এগুলো কিন্তু আমরা অলরেডি কি পেয়ে গেছি। সেটা আমরা কিভাবে পেয়ে গেছি খেয়াল করো, এখানে সুতরাং আমরা যদি লিখি xi ইকুয়ালস টু a কত, a আমরা ধরছিলাম কত 65.5 প্লাস সামেশন অফ FI/UI কত বের হয়েছে 13। n কত? n হচ্ছে গণসংখ্যা কত আমরা 50 পেয়েছিলাম, এটা হলো 50। ওকে, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে ইনটু এখানে হচ্ছে এইচ কত শ্রেণী ব্যবধান সেটা কত 10। এখন এখানে আমরা লিখতে পারি কত 65.5 যোগ এখানে হচ্ছে 130 ডিভাইডেড হচ্ছে 50, 130 ডিভাইডেড 50। এখন খেয়াল করো, অথবা যদি আমরা এটাকে যদি আমরা কাটাকাটি করতাম 5, আমরা একটা কাজ করি, আমরা একটু ছোট করে নিই। আমরা যদি করি তাহলে এখানে আসতেছে 5, 13কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে কত 5 দোকানে 10 আর দশমিক এখানে থাকতেছে হচ্ছে গিয়ে 10-এর থেকে এখানে 3 মানে 30, 5 6 30। ওকে, তাহলে এখানে কত আসতেছে 68.1 আসতেছে। তোমরা ক্যালকুলেটারে এগুলো সুন্দর করে করবা, আমি এগুলো ক্যালকুলেটারে কোনো কাজ করলাম না, ডাইরেক্ট সুবিধার্থে এরকম লিখলাম। খেয়াল করো সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত গড় নির্ণয় করতে বলছে। বিশাল একটা মানে সিরিয়াল ছিল ম্যাথের, যে 50 জন স্টুডেন্টের ম্যাথে বিভিন্ন মার্কস ছিল, সেখান থেকে আমরা করছি কি গণসংখ্যা তৈরি করছি। সেখান থেকে খেয়াল করো আমরা কিন্তু অনেকগুলো কাজ করছি। এই যে খেয়াল করো এইটার থেকে আমরা বের করছি প্রথমে এটা একটা অবিন্যস্ত উপাত্ত, তারপর সেখান থেকে আমরা জানার চেষ্টা করছি গণসংখ্যা কি নির্দেশ করে, সেটা হচ্ছে গিয়ে যতগুলো মান অন্তর্ভুক্ত তার সংখ্যা নির্দেশ করে। এরপরে আমরা কি করছি এই যে সারণীটা যে তৈরি করছিলাম, খেয়াল করো সারণীটা যে তৈরি করছি সেখান থেকে আমরা গণসংখ্যা পেয়েছি হচ্ছে 50 জন স্টুডেন্ট, যেটা যে ঠিক আছে সেটা প্রুভ হয়ে গেছে। তারপরে দেখো আমরা করছি কি সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত গড় নির্ণয় করছি, যেটা হচ্ছে গিয়ে 61.1। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এই অঙ্কগুলো মানে সহজ বাট একটু লম্বা ধরনের হয়ে থাকে, একটু বড় হয়ে থাকে, একটু মাল্টিপ্লিকেশনের কাজ একটু বেশি দেখা গেছে, যে দশমিকের কাজটা আছে। তো সুতরাং টেনশনের কিছু নাই, তোমরা ইজিভাবে করো, অঙ্কগুলো সহজ এবং তোমরা কিন্তু 10-এ 10 পাওয়ার একটা পসিবিলিটি থাকে বেশি। তো আমরা অলরেডি এটা কত নম্বর অঙ্ক করলাম? আমরা করলাম হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক করে ফেলছি। আশা করি এই 12 নম্বর অঙ্কতে তোমাদের কোনো সমস্যা হয়নি। এর আগের লেকচারে দ্বিতীয় পর্বে যেটা ছিল 10 থেকে 11
10 এবং 11 তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস বক্সে জানাও। আর প্রথমে আমরা কি করছি 1 থেকে 9 পর্যন্ত মাল্টিপ্লাই করছি হচ্ছে কিসের উপরে, আমরা করছি হচ্ছে এমসিকিউ করছি, মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করার চেষ্টা করছি। তো নেক্সটে আমরা করবো হচ্ছে 13 নম্বর অঙ্কটি।